আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এদিকে আজ প্রকাশিত আর্থিক সমীক্ষায় বলা হয়েছে 2025-26 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার 6.3% থেকে 6.8% হতে পারে। প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত রাজ্যের 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্য সরকার বাসিন্দাদের সাহায্যার্থে সেখানে একটি টিম পাঠিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 10 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। মানুষের জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখেই বেআইনি অবৈধ নির্মাণ ভাঙার কাজ পুরসভা করে যাবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। হাতিসহ অন্য যে কোনো বন্যজন্তুর আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ার ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকার একটি নতুন অ্যাপ আনছে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে 343 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল সংসদে 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে ইতোমধ্যেই 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য মিশন, গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা ও সময় মতো টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে অন্যান্য প্রকল্পগুলিও যাতে যথাযথ বরাদ্দ পায় সে দাবিও জানানো হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সমীক্ষা প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে 2025-26 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার 6.3% থেকে 6.8% হতে পারে। খরিফ শস্যের রেকর্ড উৎপাদন এবং কৃষিক্ষেত্রে অনুকূল পরিস্থিতির উপর ভর করে দেশের গ্রামাঞ্চলে চাহিদা বৃদ্ধি পেয়েছে। যদিও বিশ্বব্যাপী মন্দা বাজার এবং অভ্যন্তরীণ পরিস্থিতির মৌসুমি পরিবর্তনের ফলে নির্মাণ ক্ষেত্রকে কিছুটা চাপের মুখে পড়তে হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকুরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নতুন নানা সুযোগ। আবার বৃত্তিজীবী সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে যেন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়। আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনেছেন। বর্ধমানের কৃষক রাজীব ঘোষ জানিয়েছেন, কৃষিপণ্যের সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা করলে কৃষকরা উপকৃত হবেন। একটা সময় ফার্টিলাইজার হোক বা পেস্টিসাইড হোক, তার উপর একটা সুন্দর সরকারি নিয়ন্ত্রণ ছিল, যার দ্বারা সমগ্র ক্ষুদ্র কৃষক থেকে বড় কৃষক তারা সবাই একটা সুবিধা পেত। আজকে সেই জায়গা থেকে চাষিরা একদম যাতা অবস্থা, এমনি মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে। কারণ আমরা একটা ফসল তৈরি করলেও বাজারে তার তো মূল্য পাই না, অথচ বাজারে বীজ, সার, ওষুধ এসব কেনার মতো পরিস্থিতি আমাদের নেই। আমরা চাইছি সার ওষুধের উপর ভালো একটা নিয়ন্ত্রণ আসুক। মুর্শিদাবাদের মধ্যবিত্ত মানুষ রঞ্জিত সরকার বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ব্যবস্থা করলে মানুষের অশেষ উপকার হবে। আমরা আশা করব যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি কমে। এর আগেও দেখছিলাম রেলের খুব উন্নতি হয়েছে, আরো সব জিনিসের ইলেকট্রিক জিনিসের দাম কমিয়েছিল। এবারও আমরা আশা করি কেন্দ্র সরকার সাধারণ গরিব মানুষদের যেন উজালা গ্যাসটা প্রতি একটু ভর্তুকি দেয়, সাধারণ গরিব মানুষ যেন উপকৃত হয়। আমাদের আশা কেন্দ্র সরকার সাধারণ মানুষের প্রতি একটু নজর দেবে। নদিয়ার গৃহবধূ কৃষ্ণা পালও মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেন্দ্র সরকারের কাছে দাবি যাতে গ্যাসের দামটা কমানো হয়, আর চাল, তেল, নুন, আটা, ময়দা ইত্যাদি দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তাই এবার বাজেটে এইগুলোর দাম কমানো হোক, এটা আমার আবেদন কেন্দ্র সরকারের কাছে। আকাশবাণী আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনাও। এই জন্য আকাশবাণী কলকাতার সকাল 10:10, বেলা 12:30 গ্রামীণ সংবাদ, 12:50 সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। বেলা 1:30 ও 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা 3টে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 1:40 স্থানীয় সংবাদ প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে ঠিক তারপর 3:10 থেকে। রাত 8:10 খেলার খবর আগামীকাল বাতিল থাকছে। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত রাজ্যে মোট 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতের ওই ঘটনায় পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দার বাসিন্দা বছর 42-এর বিনোদ রুইদাস, মালদার বৈষ্ণবনগরের অমিয় সাহা এবং রামপুরহাটের বাউরিপাড়ার গায়ত্রী দে প্রাণ হারিয়েছেন বলে আজ খবর মিলেছে। এর আগে গতকাল কলকাতার গলফ গ্রিনের ষাটোর্ধ্ব বাসন্তী পোদ্দার ও পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়া শালের বাসিন্দা 75 বছরের উর্মিলা ভূঁইয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ আজ জামুরিয়ার কেন্দা ফাঁড়িতে নিয়ে আসা
আসা হয়। মালদার বৈষ্ণবনগরের যুবক পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা বাবা মায়ের সঙ্গে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হন। 31 জনের একটি দলের সঙ্গে কুম্ভ স্নানে গিয়ে মৃত্যু হয়েছে রামপুরহাটের 11 নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ার গায়ত্রীদের। মঙ্গলবার রাতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বাড়ির লোকের কাছে তার মৃত্যু সংবাদ আসে। জেলা প্রশাসনের পাঠানো ছবি দেখেও তাকে শনাক্ত করা হয়। এখনও নিখোঁজ মালদার কৃষ্ণপল্লীর বাসিন্দা ষাটোর্ধ্ব অনিতা ঘোষ, কলকাতার সুবীর নস্কর, পূর্ব মেদিনীপুরের পবন জানা, বীরভূমের অসিত কুমার রায়, দুবরাজপুরের পুরবী গোপ, দার্জিলিংয়ের পুতুল রায়, উত্তর দিনাজপুরের সুনিতা মণ্ডল, রানাঘাটের গৃহবধূ বছর 54 সুমিত্রা পাল, কোচবিহারের মহেন্দ্র বর্মন এবং বৈদ্যবাটির দীনেশ ঘোষ। রাজ্য সরকার উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দিল্লির রেসিডেন্ট কমিশনের অফিস থেকে একটি দল প্রয়াগরাজে পৌঁছেছে। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের দেহের ময়না তদন্ত না করে বা যথাযথ ডেথ সার্টিফিকেট না দিয়ে পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠায় রাজ্য সরকার উদ্বিগ্ন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত এ রাজ্যের 2 বাসিন্দার দেহ রাজ্যে পাঠানো হয়েছে। ডেথ সার্টিফিকেটের বদলে তাদের একটি চিরকুট দেওয়া হয়েছে। তাতে উত্তরপ্রদেশ সরকারের কারো স্বাক্ষর নেই। শুধুমাত্র মৃতের নাম ঠিকানা আর যিনি মৃতদেহ নিচ্ছেন সেই পরিজনের নাম ও স্বাক্ষর থাকছে। এমন চিরকুট সহ দেহ নিয়ে আসার পর দাহ করার সময় ডেথ সার্টিফিকেট না থাকায় আইনি জটিলতা তৈরি হচ্ছে। প্রয়াগরাজের কুম্ভমেলায় চূড়ান্ত অব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, স্নানের ভালো ব্যবস্থা করা হয়েছে কেবল বড়লোক এবং ভিআইপিদের জন্য। গরিব মানুষ ও বয়স্কদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। মৃতের সংখ্যা নিয়েও নানা রকম ভুল তথ্য দেওয়া হচ্ছে। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। এখনো তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। নৈহাটিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন সন্তোষ যাদব নামে 32 বছরের এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাকে লক্ষ্য করে পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছেছে। তৃণমূল নেতৃত্ব বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। নৈহাটি পানি ট্যাঙ্কির কাছে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 10 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, ভাষণের উপরে আলোচনার জন্য একদিন রাখা হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 12 তারিখে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। মানুষের জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখেই বেআইনি অবৈধ নির্মাণ ভাঙার কাজ পুরসভা করে যাবে বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। কলকাতার ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডে অবৈধ হেলে পড়া ফ্ল্যাট বাড়ি গতকাল পুরসভার কর্মীরা ভাঙতে গেলে আবাসিকদের প্রবল বিক্ষোভ ও প্রতিরোধের কারণে পুরসভার কর্মীরা তা ভাঙার কাজ শুরু করতে পারেননি। তবে আজ ওই বেআইনি হেলে পড়া বাড়ির একটি অংশ ভাঙার কাজ পুরসভা শুরু করেছে বলে জানা গেছে। হাতিসহ অন্য যে কোনো বন্যজন্তুর আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে। এই অ্যাপের সাহায্যে ক্ষতিপূরণের জন্য সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র এবং আধার নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক হওয়ায় ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির ঘটনাতেও লাগাম টানা যাবে বলে রাজ্যের বন দপ্তর আশাবাদী। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা পাঞ্জাবের বিরুদ্ধে 88 রানে এগিয়ে আছে। 4 উইকেটে 119 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করার পর প্রথম ইনিংসে তারা 343 রানে ইনিংস শেষ করে। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল 111 রান করেন। উল্লেখ্য, পাঞ্জাব প্রথম ইনিংসে 191 রান করেছে। মুম্বাইয়ে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। দুটি দলই 17টি করে ম্যাচ খেলেছে। সরস্বতী পুজো আসার আগেই দক্ষিণবঙ্গে ভালোমতোই গরম অনুভূত হচ্ছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই 5.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আবহাওয়া বিজ্ঞানীদের অভিমত।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল 2025-26-এর কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করবেন। এদিকে আজ প্রকাশিত আর্থিক সমীক্ষায় বলা হয়েছে 2025-26 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার 6.3% থেকে 6.8% হতে পারে। প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত রাজ্যের 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।